শতক যায়নি মাহিদের সাথে কথা বলবে ভেবে। এই ভাই বোনের মাথায় কি চলছে, কেমন একটা ভাব নিয়ে চলছে তার সামনে। না, খুশবুর সাথে কথা বলা জরুরি। কাল দিন বাদে ঈদ, ঈদের 3 দিন পরে বিয়ে তার। শালাকে তো একা পাওয়ার যাবে না বোধহয়। শতক রাতে মৈত্রীদের বাড়িতে গেল, জ্যোতিও এখানে আছে। আচ্ছা, ওই দিন জ্যোতি কি সব কথা শুনে ফেলেছিল? বোধহয়, তাই তো অমন রিয়াকশন দিল। থাক, যা হবার হয়েছে। সে খুশবুর রুমে গিয়ে দেখলো শালা তার পড়াশোনা করতে ব্যস্ত। শালাবাবু, তোর সাথে আমার পার্সোনাল কথা আছে। মাহিদ পড়ছিল শতকের কথা শুনে ঘাড় ঘুরিয়ে দেখে নিল একবার। সে জানতো শতক আসবে। হালকা হাসলো। পড়ছি, দেখতে পারছিস না? আর আই এম নট ইউর শালাবাবু। শতক হেসে উঠল, ভেতরে ঢুকে দরজা বন্ধ করলো। তারপর আস্তে হেঁটে তার পাশে বসে। মাহিদ শতকের গতিবিধি পর্যবেক্ষণ করছিল। এখানে বসতে দেখে বলল, দরজা বন্ধ করলি কেন? এই, তোর ভাবসাব ভালো লাগতেছে না। আমি ভদ্র ছেলে, জান দেব তবু ইজ্জত রক্ষা করব। শতক মুচকি হেসে তার মাথায় ছাঁটি মেরে বলল, ওভার অ্যাক্টিং এর দোকান, ড্রামা অফ চা। মাহিদ মাথা ডলতে ডলতে বলল, শালা, তুই একটা ধুরন্ধর, অথচ সবার সামনে ভেজা বেড়াল হয়ে থাকস। তুই ব্যাটারে আমি ভালো করে চিনি। শতক হালকা হেসে সিরিয়াস হয়ে বলল, দেখ, ফাও কথা সময় নেই তোর আর না আমার, তাই ঝটফট মেইন টপিক আয়। মাহিদের মুখে হাসি নিভে গম্ভীর হয়ে উঠল। দেখ ভাই, আমি একটা কথা বলি, মিঠু আর তুই সম্ভব নয় আর। শতক বিরক্ত হয়ে বলল, ফাজলামি বন্ধ কর, আমি সিরিয়াস কথা বলতে এসেছে। আমি কোনো ফাজলামি করছি না। ভাই হিসেবে আমি চাই আমার বোনের একটা ভালো জীবনসঙ্গী হোক, যে সবসময় তার ঢাল হয়ে পাশে থাকবে। তার আনন্দের কারণ না হলেও দুঃখের কারণ যেন না হয়। আমি কি তোর বোনকে দুঃখের সাগরে ভাসিয়ে দেবো নাকি? তেরা জবাব দিল শতক। মাহিদ বিরক্ত হলো, এবার বুঝতেই চায় না। দেখ শতক, সরাসরি কথা বলছি আমি। জানি মেজম্মা মিঠুকে পছন্দ করে না আর। শতক এবার রেগে গেল। তোরা কি বুঝাতে চাইছিস? আমার মা ভিলেন? মা মৈত্রীকে পছন্দ করে না এমনটা মনে হয় কেন তোদের? মা মৈত্রীকে কখনো মেরেছে, না কটু কথা শুনিয়েছে, নাকি অপমান করেছে? কোনটা বল? বালের সবার এক কথা। আরে ভাই, আমার মা আরও বাদে সবার সাথে স্ট্রিক্ট, গম্ভীর। সেটা আমি, হাজার, আপা, তুই বা আয়া যে হোক না কেন। মৈত্রীকে আলাদা করছিস কেন? আর সবার ভালোবাসার ধরন ভিন্ন, কারো গাম্ভীর্যের ভিতরেও ভালোবাসা বিদ্যমান। একটু জোরেই বলে ফেলল। দরজা বন্ধ থাকায় আওয়াজ বাইরে যাচ্ছে না। শতকের শ্যামল মুখটা রাগে কঠিন হয়ে আছে। সবসময় মৈত্রীর আর তার কথা উঠলে মায়ের কথা উঠবে কেন? মাহিদ শুনল সব, হাসলো একটু, তারপর বলল, আচ্ছা কুল ভাই, মেজম্মার কথা বাদ, হাইফার হোস না। আর আস্তে কথা বল, মিঠু মা জ্যোতি আছে বাড়িতে, শুনতে পাবে। তারপর একটু থামলো। তার কি মেজো আম্বার সেদিনের কথা বলা উচিত? না থাকি, ব্যাডার বিশ্বাস নেই। শান্ত হলেও যখন রেগে যায় পুরো বাড়ি মাথায় নিয়ে নাচবে। মেজম্মা টপিক অফ। শবনম আপার কথা ভাব, সে কি মিঠুকে ভাইয়ের বউ হিসেবে মানবে? এই খবরদার ওভাবে তাকাবি না। আচ্ছা, শবনম আপা থাকলো শ্বশুর বাড়ি, কিন্তু মেজব্বা ও মেজম্মা তাদেরও তো একটা রায় আছে না? তারা কেমন বউ চায়? বউকে তো যোগ্য হতে হবে নাকি? তুই বিসিএস দিয়ে উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক, ভবিষ্যতে প্রমোশন পেয়ে আরও বড় পর্যায়ে যাবি। তোর বউকে তোর পর্যায়ে থাকতে হবে না? সেখানে মিঠু ন্যাশনাল পড়া কোনো রকম স্টুডেন্ট, তোর সাথে যায় বল? তোর বউ হবে ডাক্তার, মানে এরকম কিছু। কথার ফাঁকে একটু খোঁচা দিয়েই দিল। কাল বাবার কথাগুলো কানে বাজছে তার। শত গম্ভীর। বিয়েটা আমি করছি, আপা নয়। আর আপাকে আমি চিনি, সে আমার সিদ্ধান্তকে মর্যাদা স্বরূপ সম্মান করবে। আর আব্বা মা অবশ্যই আমার পছন্দের উপর কথা বলবে না। আর আব্বাকে মৈত্রীর কথা বললে সে পারে না, এখনই বিয়ে পড়িয়ে দেয়। আর যোগ্যতার কথা বলছিস? ভালোবাসার মধ্যে যোগ্যতা আসে থেকে। এখন আমি স্টাবলিশড। আমি মৈত্রীকে ভালোবাসি। যখন আমি বেকার ঘুরছে তখনও ভালোবেসেছে। মুকেশ আম্বানির মতো বড়লোক হলেও ভালোবাসবো, আর নিঃস্ব হয়ে গেলেও ভালোবাসবো। আর কেউ ডাক্তার অফিসার হলে যে যোগ্য আর ন্যাশনাল পড়লে অযোগ্য হয় না। ভালোবাসার যোগ্যতা, স্ট্যাটাস, জাত প্রাত মানে না। ভালোবাসার শুধু একটা স্বচ্ছ সুন্দর মন খোঁজে। যাক, টানা বলে থামলো। খুশবুর দিকে তাকালো। খুশবু চোখ পিট করে তাকালো, তারপর গম্ভীর মুখে বলল, অনেক বলেছিস, আর না, থাম। অত ফিল্মি ডায়লগ মারতে হবে না। আমি অনেক কষ্টে আমার হাসি কন্ট্রোল করে রেখেছি। বলে হেসে ফেললো জোরে। শত হতাশ হলো। এই শালারে পিটিয়ে সোজা করতে হবে। হাস, বেশি করে হাস।
তবে শুনে রাখ, তোর বোন আমার বাড়ির বউ হবে, আর কারো না। আর বিয়ের পর তোর বাপের বাড়ি আসা ক্যান্সেল করে দিব, মনে রাখিস। বলে দরজা খুলে হনহন করে চলে গেল। মাহিদ এখনো হাসছে, তারপর হাসি থামিয়ে শতকের যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমিও চাই মিঠু তোর হোক, কিন্তু পরিস্থিতি সহায় হলেই হয়। শতক বেরিয়ে যাওয়ার সময় দেখলো মৈত্রী ও জ্যোতি খাচ্ছে। সে গিয়ে ডালের বাটি পুরোটা মৈত্রীর প্লেটে ঢেলে দিল। যদিও মৈত্রী অবাক, কি করলো এটা? প্লেটে ডাল টুপটুপা না আটাই টেবিলে পড়ে গেছে। মৈত্রী দাঁড়িয়ে বলল, কি করলো এটা শতক ভাই? খা, বেশি করে খা। আর কয়েকটা দিন বাপের বাড়ি, বিয়ের পর তো আসতে দেবো না, তখন কেমনে পাবি বাপের বাড়ির আদর? তাই বেশি করে গেল। কাল ঈদ, তাই আজকের পরিবেশটা উৎসব মুখর। রোজা তো 30টাই হলো, তাই আজ রাতে চাঁদ উঠলেও ঈদ, না উঠলেও ঈদ। আর চাঁদ উঠবে না কেন? অবশ্যই উঠবে। সকলকে মেহেদি দিয়েছে দিনের বেলায়। মৈত্রীর মেহেদির হাত ভালো, অনেককে দিয়ে দিয়েছে। জ্যোতি, হুমায়রা, শবনম রাতে দেবে মৈত্রীকে দিয়ে বলে রেখেছে। বিন্দু আরও বিকেলে দিয়েছে, তাদেরও তো ধৈর্য কই। কথাও তার হাতেই মেহেদি পড়বে বলেছে। কবিতা পারবে না, সে নিজেই পড়বে। কথা ও কবিতাকে নিয়ে শতক সহস্র শপিংয়ে গেছে, মৈত্রী শুনেছে। হবু বউকে শপিং করাতে নিয়ে গেছে, এতে তার কি? আচ্ছা, কাল কি হয়েছিল, অমন করলো কেন? শতক ভাইয়ের খাওয়ার সময় কার উপর রাগ উঠলে ডালের বাটি ঢেলে দেয় পাতে। একবার তো খুশবু ভাইয়ের মাথায় ঢেলেছিল। ফাঁকিস ডাল ঠান্ডা ছিল। এরই মধ্যে জ্যোতি এলো, পরনে সালোয়ার কামিজ, মাথায় ঘোমটা। দু একদিন হলো সালোয়ার কামিজ পরছে সে। সালোয়ার কামিজ একদম বাচ্চা বাচ্চা লাগে, তবে মানতে হবে জ্যোতি ভাবি দেখতে মাশাআল্লাহ। আরে ননদিনী, কার কথা ভাবছো? মৈত্রী বলল, কারো কথাই না। বুঝি বুঝি কার কথা ভাবছো। ডুবে ডুবে জল খাচ্ছো, আর আমরা বললেই সাঁতার জানি না। তা বিয়ে করছো কবে? ভাবি, কি বলছো এসব? আমি তোমার আগেও বলেছি আমি এসবে নেই। আর আস্তে কথা বলো, মা শুনতে পাবে। জ্যোতি হাসলো, চোরের মন পুলিশ পুলিশ, হ্যাঁ? বলে আরো হাসতে লাগলো। না, ভাবিকে বোঝানো সম্ভব না। রাত 10টা, মৈত্রী বসে আছে ঘরে। সকলকে মেহেদি দিয়ে তার হাতের 12টা বেজে গেছে। এখন সে মেহেদি দেবে, অত এনার্জি নেই। তাই দুই হাতের তালুতেও পিঠে গোল করে দিয়ে আঙ্গুলের অগ্রভাগে দিয়ে ফ্যানের নিচে বসে। সকালে ঘুমিয়ে পড়বে। গত রাতে ঘুম হয়নি অর্ণব ভাইয়ের জ্বালায়। রুবি তার কাছে ঘুমিয়েছিল, আর খুশবু ভাইয়ের সাথে অর্ণব। রাতে একটু পর পর ফোন দিয়ে বলে, আমার বউ কি ঘুমিয়ে পড়েছে? তোকে মশা কামড়ায় না তো? মশারি টাঙিয়ে দিয়েছিস? লাইট জ্বালিয়ে রাখ, ও ভয় পায়। শেষমেশ তো এটাও বলেছে যে, খালা, এইটা করতে পারলা? ছোট খালা ও বাবার পায়ে ধরে বউ আনছি যে বউয়ের সাথে কটা দিন একা একা কাটাবো, একটু আধটু আদর করব। তা না খালা, দুজনকে 2 মিনিটে পাঠিয়ে দিলে। এই মিঠু, তুই কি আজকে রাতটা ম্যানেজ করতে পারবি? আমি তো রুমে যাই। মৈত্রীর কান ঝাঁ করছিল। সে তৎক্ষণাৎ ফোন কেটে সুইচড অফ করে রেখেছিল। ভাবতে ভাবতেই তার হাসি পেল। এই অর্ণব ভাইটাও না এতটা বউ পাগলা কেউ হয়। কিরে, জেগে জেগে আমার স্বপ্ন দেখছিস নাকি? মৈত্রী কারো আওয়াজ শুনেই দরজায় তাকালো। শতক দাঁড়িয়ে, হাতে একটা শপিং ব্যাগ। কারো রুমে ঢোকার আগে নক করতে হয়, জানো না? শতক ভিতরে এসে মৈত্রীর দিকে ব্যাগটা দিয়ে খাটে হাত পা ছড়িয়ে শুয়ে বলল, জানি তো, তবে বউয়ের রুমে নক করে ঢোকা পাপ। কে তোমার বউ? একদম আজে বাজে কথা বলবে না, মাকে ডেকে দিব কিন্তু। তুই তো বউ আমার, আর ডাক না, আমি ভয় পাই না। আর ধ্যান কোথায় রাখছিলে? 4 বার নক করেছিলাম, আমি অতটা অভদ্র নই। মৈত্রী কিছু বলল না, তারই ভুল, শোনেনি হয়তো। আর শতক ভাইকে চেনে সে, চরিত্রে কোনো দাগ নেই। সেই শপিংটি ইশারা করে বলল, এটা কার? শতক উঠিয়ে বসে মৈত্রীর হাত থেকে শপিংটা কেড়ে নিয়ে ভেতরের জিনিস বের করতে করতে বলল, আমার গেন্নের জন্য এনেছি, দেখ তো কেমন হয়েছে। এই নে নূপুর, হুমা আপা, কথা কবিতা সবাইকে দিয়েছি, এটা তোর। বলেই থামল। আরেকটা প্যাকেট আছে। মৈত্রী তাকিয়ে আছে, ওটাতে কি জিজ্ঞেস করবে তার আগে শতক নিজেই বলল, আর এটা তোর শুধু, আর কাউকেই দিইনি, এটা রেখে দে, বিয়ের পর পড়বি আমার সামনে, বুঝছিস? আর শোন, অবিবাহিত হিসেবে এটা তোর লাস্ট ঈদ হবে ইনশাল্লাহ, তাই মোর মতো এনজয় করে নে। টাটা। বলেই উঠে চলে গেল। দরজা খুলে বের হতে নিলে ধাক্কা লাগে মাহিদের সাথে। শতকের ভ্রু কুচকে যায়, এই শালা এখানে কেন? আড়ি পাতছে কি? মাহি দুষ্কুশ করতে লাগলো, কি বলবে? বড় ভাই হয়ে আড়ি পাতা ঠিক হয়েছে কি? লজ্জা করে না বোন আর বোনের জামের কথা আড়ি পাততে? মাহিদ ভেঙচি কেটে বলল, না করে না। আর শোন, বিয়েটা এখন হয়নি,
তাই আকাশে ওরা বাদ দে, কখন যে পড়ে যাবি তার ঠিক নেই। আর আড়ি পাচ্ছিলাম না, বোনের সেফটি গার্ড হিসেবে দাঁড়িয়েছিলাম, তোরে এক আনাও ভরসা করি না। হ্যাঁ, বলে কটকট করে চলে গেল। শতক বিড়বিড়িয়ে বলল, শালা মির্জাফর। শতকও চলে গেল নিজের বাড়ি। মৈত্রী শতকের যাওয়ার পর প্যাকেটটা খুলে অবাক। একটা কালো রঙের সিম্পল শাড়ি, যাতে সাদা কারুকাজ করা, খুব সুন্দর লাগছে দেখতে। সাথে সাদা কালো মিশেলের কয়েক ডজন কাচের চুড়ি, অ্যান্টিকের বড় একজোড়া ঝুমকো, একটা পুতির মালা, লাল খয়েরি লিপস্টিক, কাজল, একটা মেহেদি। মৈত্রীর চোখে মুখে মুগ্ধতা। এসব তার জন্য? OMG, এত খুশি লাগছে কেন? মৈত্রী বাথরুমে দৌড়ে গিয়ে হাত ধুইয়ে এলো। কাপড়ের ভাঁজ খুলে দেখলো ব্লাউজ পেটিকোটও আছে। মৈত্রী তো খুশিতে লাফিয়ে উঠল, দৌড়ে দরজা বন্ধ করে শাড়ি পরা শুরু করলো। উপহার পেতে কার না ভালো লাগে? শতক মৈত্রীদের বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এলো। রাস্তা পরেই তাদের বাড়ি, পাশে আয়াতদের। সে বাড়ির কাছে গেলে কেউ ডাকলো তাকে ভাই বলে। সে আশেপাশে তাকিয়ে দেখলো না, কেউ নেই। সে বাড়িতে ঢুকতে নিলে আবার শুনতে পায়, হয়তো সে স্পষ্ট শুনতে পারছে কেউ বলছে, ভাই দাঁড়াও, যেও না, কথা আছে। কে বলছে? কণ্ঠটা চেনা চেনা মনে হচ্ছে। একটু পরেই দেখলো আয়াত দাঁড়িয়ে। সে বলল, শতক ভাই, কথা আছে তোমার সাথে, খুবই গুরুত্বপূর্ণ। শতকের কপালে ভাঁজ পড়ল। কিসের কথা বল? আয়াতুল আমতামতা করলো। কিভাবে শুরু করবে, কোথা থেকে বলবে বুঝতে পারছে না। শতক ধমক দিল। চুপ করে আছিস কেন? আয়াত তড়িঘড়ি করে বলল, মিঠু কি তোমাকে ভালোবাসে? না মানে তুমি কি ভালোবাসো মিঠুকে? শতক মুখ গম্ভীর করলো। আয়াত কিভাবে জানলো? পরে মনে পড়ল জ্যোতির কথা। এই মৈত্রীর জন্য ছোট ভাই বোনদের মধ্যে তার মা নির্ঝদ রইল না। তোকে কে বলেছে এসব? আয়াত পড়ল বিপাকে। এখন কি বলবে? যে জ্যোতি বলেছে? তবে আয়াতকে জবাব দিতে হলো না। শতকই বলল, বুঝেছি, জ্যোতি বলেছে। ঠিকই শুনেছিস। আর কিছু বলবি? আমি গেলাম, গুড নাইট। বলে শতক চলে যাচ্ছিল, কিন্তু আয়াত যেতে দিল না। আমি গুরুত্বপূর্ণ কথাটা এখনো বলিনি, শুনে তো যাও। শতক গেল না, দাঁড়িয়ে রইল। কি? আয়াত বলল, দেখো, ঠান্ডা মাথায় শুনবে ও রিয়েক্ট করবে। শতক চট করে বলল, এই, তুই আমার বিয়ে টিয়ে করেছিস নি তো? আমি কিন্তু গতবারের মতো একটুও সাপোর্ট করবো না, বরং জ্যোতিকে নিয়ে থানায় মামলা করে দেবো তোর নামে। আয়াত মাথা নেড়ে নানা করলো। আমি কোনো বিয়ে ঠিক করিনি, তবে বিয়েরই ঘটনা আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না। ছেড়ে কাছে আতুল রহমান। আয়াত দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মেজপা তোমার বিয়ের কথা ভাবছেন, পাত্রী ঠিক করেছে। শতকের ভ্রু আপনা আপনি কুচকে গেল। কি বলছিস? এসব কবে হলো? আর পাত্রীকে? আয়াত ঠোক গিলে বলল, তোমার মামাতো বোনের কথা। পরশু দোকানে মেজবা বড়ব্বাকে বলল তোমার নানার সাথে কথা বলতে। খুশবু ভাইয়ের বিয়ের পর খুব শীঘ্রই তোমাদেরটাও দিয়ে দেবে। শতক অবাকের শেষ চূড়ায়। এত বড় সিদ্ধান্ত নিল বাবা, আর তাকে জানানোর প্রয়োজন মনে করল না। ইন ডিটেলস, স্টার্ট টু দি এন্ড, সব কিছু বলা মায়। একটা কমাও যেন বাদ না যায়, খবরদার। আয়াত মাথা নেড়ে সবকিছু বলল দিনকার ঘটনা। শতক শুনে শখ উঠল। এজন্য কি কাল রাতের খুশবু যোগ্যতার কথা বলল? এই ঘটনার পর বড় আব্বা কি রাজি হবে মৈত্রীর সাথে তার বিয়েতে? কেন মানবে না? সে গিয়ে বড় আব্বার হাত ধরে মৈত্রীকে চাইবে, দরকার পড়লে পা ধরবে, বাবাকে দিয়ে বলবে। তখন না মেনে যাবে কই? আর বড় আব্বা খাঁটি একজন মানুষ, পরিবার অন্তপ্রাণ। সে ভেবে নিয়ে আয়াতের দিকে তাকালো। কদিন হয়ে গেল এই ঘটনার? আয়াত হালকা হেসে বলল, এই তো আজ দিয়ে 2 দিন। বলার সাথে সাথে আয়াতের গালে একটা থাপ্পড় পড়ল। আয়াত অবাক। মারলো কেন তাকে? মারলে কেন আমায়? শতক কোমরে এক হাত রেখে অপর হাতে চিবুকের চাপ দাড়িতে হাত বুলাতে বুলাতে বলল, 2 দিন পার হয়ে গেছে আর তুই আমায় আজ বলছিস? এই মাঠটা তার জন্য। ওই দিন বলা উচিত ছিল তোর। শেষ করে বাড়ির ভেতরে ঢুকলো। আয়াত ওখানেই দাঁড়িয়ে, একটা হাত তার গালে। অতটা জোরে পড়েনি, তবে মেরেছে তো। এজন্যই বলে যে কাউকে উপকার করতে নেই। তবে সেও বুঝলো সত্যি আগে বলা উচিত ছিল। শতক বাড়ি ঢুকে বাবাকে খুঁজলো। বাবার সাথে কথা বলতে হবে শান্তিপূর্ণভাবে, ঠান্ডা মাথায়। নিশ্চয়ই তার কথা বুঝবে, তার অনুভূতিকে সম্মান করবে। আর বাবা তাকে জোর করবে না কোনো ব্যাপারে, সে জানে। বাবাকে মৈত্রীর কথা বললে বাবা বেজার হবে না, বরং আরো খুশি হবে হয়তো। এখানে তারও একটু ভুল আছে। বাবা মা তাকে এর আগে অনেকবার বলেছে কোনো পছন্দ আছে কিনা, কিন্তু সে এড়িয়ে গেছে। মৈত্রীটাও ছোট ছিল,
কিন্তু না আর চুপ করে থাকা যাবে না। শবনমের কাছ থেকে জানতে পারলো আব্বা ঘুমিয়ে পড়েছে, কিন্তু মা জিগে। তাই সে মায়ের কাছে গেল কিচেনে। সুলতানা ব্লেন্ডারে আদা রসুন দিয়েছে। কাল ঈদ লাগবে, তারপর আকিব আসবে, কত আয়োজন বাকি। মেয়ে জামাই পুরনো তো কি হয়েছে, জামের আদর কি কম পড়লে হবে? শতক এসে দেখলো তার মা কাজ করছে। সে মাকে টুকটাক কিছু কাজ করে দিল হাতে হাতে। আর কিভাবে কথা পারবে ভাবছে। সুলতানা ছেলের গতিবিধি পর্যবেক্ষণ করে বলল, কিছু বলবে? শতক মায়ের দিকে তাকালো, মাথা নাড়লো মানে বলবে। সুলতানা বলল, তো বল, আমি শুনছি। শতক বলল, আব্বা কিছু বলেছে তোমায়? সুলতানার কপালে ভাঁজ পড়ে। কি বলবে? আব্বা নাকি আমার বিয়ের কথার সাথে ঠিক করেছে। সুলতানার হাত থেমে গেল। শতক কি বলল? কথার সাথে শতকের বিয়ে? কই, শফি সাহেব কিছু বলেননি তো? কি বলছো? আমি তো কিছু জানি না। আমায় কেউ কিছু বলেনি তো। তোমায় কে বললো? শতক বুঝলো মা কিচ্ছু জানে না। আব্বা বড়বাকে বলেছে সব, নানুর সাথে কথা বলে সব ঠিক করবে। তা তোমার কি মত আছে? দেখো, বিয়ে তো করতেই হবে, বয়স পেরিয়ে যাচ্ছে। সময়ের কাজ সময়ে করা ভালো। শতক কিছুক্ষণ চুপ থেকে বলল, বিয়ে করবো না বলিনি তো? অবশ্যই করবো, তবে কথা কেনা ওকে বোনের মতো দেখে। সুলতানা হাসলো। কথাকে বোনের মতো দেখো, আর মৈত্রীকে বউয়ের মতো। দ্যাটস নট ফেয়ার সান। শতক চুমকে মায়ের দিকে তাকালো। কি বলল মা? মৈত্রী? সে ঘামতে লাগলো। মা? মা হয়তো, তোর সব ভাব ভঙ্গি আমার নখদর্পণে। আর মৈত্রীর কথা জানতে পারবো না ভাবলে কি করে? শতক অসহায় হয়ে দাঁড়িয়ে রইল। এখন কি বলবে মাকে যে জানোই যখন তাড়াতাড়ি বিয়েটা পড়িয়ে দিয়ে বাড়িতে আনো না? না, সে অতটা নির্লজ্জ নয়। সুলতানা ছেলেকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, কি বলিস না যে? আমি কি মিথ্যে বলছি? শতক মাথা নেড়ে বলল, না, মিথ্যা বলনি। সুলতানা হাসলো, তারপর বলল, তো এখন কি করবি? বাবার পছন্দ করা মেয়েকে বিয়ে করবি নাকি অন্য কিছু ভাবছিস? শতক এক পলক মায়ের দিকে তাকিয়ে মাথা নত করে বলল, আমি কথাকে বিয়ে করতে পারবো না। শুধু কথা কেন, মৈত্র ছাড়া কাউকে নয়। সুলতানা সব মশলা বাটা ফ্রিজে রেখে হাত ধুয়ে আঁচলে মুছতে মুছতে বলল, দেখ বাবা, সব বাবা মাই চায় তার খুশি থাকুক, ভালো থাকুক। আমরাও তার ব্যতিক্রম নয়। তুই যে মৈত্রীকে চাস সেটা আমি অনেক আগেই বুঝতে পেরেছি। ভেবেছিলাম এসে বলবি, কিন্তু না, ছেলে তো আমার বড় হয়ে গেছে। যাই হোক, মৈত্রীকে ছেলের বউ করতে আমার কোনো আপত্তি নেই, বরং ভালোই হবে। সবাই ভাববে মৈত্রীকে আমি তেমন একটা পছন্দ করি না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। মৈত্রীকে আমার ভালো লাগে বেশ। সব দিক দিয়েই পারফেক্ট, সব কাজে যায়। বড়দের সম্মান করে কোনো কাজে বললে কখনো না নেই তার। খুবই ইমোশনাল, তবে উচিত জবাব দিতে পারে মানুষকে। সবাই বলে মায়ের মতো হয়েছে। না, সে মতিওর ভাইয়ের মতো পুরোপুরি। ভীষণ জেদি ও ভালো মনের। থামলো সুলতানা। কিচেনের সবকিছু গুছিয়ে রাখতে রাখতে আবার বলল, মেয়েটা ভালো একটু বেশি, কখনো কখনো একটু একটু জেলাস হয়। আমি কেন এমন না? আমি কিন্তু বাবার বাড়িতে কোনো কাজ করতাম না। আরে পারতামই না, এই বাড়ি এসে শিখেছি। ভাবি সব শিখিয়েছে তাকে, অথচ শবনম কিছুই পারে না। আর একটা কথা, কখনো কখনো মৈত্রীকে জ্বালাতে আমার বেশ লাগে। বলেই হাসলো। শতক মায়ের দিকে তাকিয়ে পলকহীন। সুলতানা বললেন, কি হয়েছে? বউ হয়ে এলেও জ্বালাবো কিন্তু। কিছু বলতে পারবি না। সবাই ভালো হলে জমে। বলে খিলখিলিয়ে হেসে উঠল। শতক মাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ মা। সুলতানা হাসলো, কিচ্ছু বলল না। আব্বুকে একটু বুঝিয়ে বলো কেমন। সুলতানা বলল, আমি কেন বলবো? আমি ওসবে নেই, তোর কাজ তুই কর। শতক হেসে বলল, আমি জানি তুমি বলবে। আর আব্বা আমাকে না জানিয়ে কথাগুলো কেন? এটা আব্বা একদম ঠিক করেনি। তুই কি করেছিস? তোর আব্বা কতবার বলেছে তোকে যে কোনো মেয়ে পছন্দ আছে কিনা? তুই তো হিয়ালি করে উড়িয়ে দিয়েছিস। এখন সব সামলা। মা? এই একদম ম্যামে করিস না, ঘুমাবো আমি, যা। বলে কিচেন থেকে বেরোতে নিলে দেখে শবনম দাঁড়িয়ে। শতক ঘাড় ঘুরিয়ে দেখল। শবনম গম্ভীর মুখে বলল, বাহ মা, ছেলে মিলে বউ ঠিক করে নিলে। আর আমার মৈত্রীকে
আমাদের জানানোর প্রয়োজন মনে করলে না? সুলতানা 2 হাত বুকে গুজে বলল, তোরা বাপ মেয়ে মিলে যে বিয়ে ঠিক করলি আমাদের জানিয়েছিস? শবনম এবার শান্ত হলো, আমতামতা করে বলল, আমরা তো সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তাছাড়া তোমার ছেলে বিয়ের কথা উঠলেই নানা করে, তাই আকিব এই বুদ্ধি দিল আর ওই কথার কথা বলল আব্বাকে। শতক মনে মনে ভেঙচি কাটলো। ও, এটা দুলা ভাইয়ের কাজ। আসুক, ঈদে 12টা বাজিয়ে ছাড়বে। তার জীবন নিয়ে লুডো খেলা দেখে নেবে। সুলতানা বলল, আকিব বুদ্ধি দিয়েছে, সে যাই হোক, আমাকে বললে কি হতো? শবনম বলল, কিছুই না, তোমার ভাইয়ের মেয়ে যদি বাঞ্জি দাও, তাই বলিনি। আমার ছেলের বিয়েতে আমি ভাঞ্জি দিব? অবাক হয়ে বলল সুলতানা। শবনম হেসে বলল, আব্বা আগে নানার সাথে কথা বলতে চেয়েছে। তারা যদি নিজেদের মধ্যে বিয়ে দিতে না চায় তখন তুমি মন খারাপ করতে পারো। তাই যদি শিকার হয় তবেই তোমাকে বলবো ভাবছিলাম। আচ্ছা, তবে এখন আর কথা পারিস না। শতকের জন্য মৈত্রী ঠিক আছে। শবনম গম্ভীর হয়ে গেল। ওর জন্য বাবা আমায় মেরেছিল। শতক মুখ কুচকে বলল, ও তখন ছোট ছিল, আর ওর জন্য মার কাছ নিয়ে তুই আপা। ওটা একটা ছোট অ্যাক্সিডেন্ট ছিল, সেখানে না তোর ভুল ছিল না মৈত্রের। শবনম বলল, মা দেখো, বিয়ে হয়নি তার আগেই তোমার ছেলে বউয়ের হয়ে কথা বলছে। তবে যাই বলো, মৈত্রী এবারে বউ হলে ভালোই হবে। একটু প্রতিশোধ নেওয়া যেত। রায়বাঘিনী ননদিনী সব সময় ওর সাথে তুলনা করা হয় আমার। ও ওটা পারি, তুই কিছু পারিস না। শতক শবনমের মাথায় চাটি মেরে বলল, আমি বিয়ে করার পর তোর বাপের বাড়ি আসে বন্ধ আপা। আর তুই মৈত্রীর নরদিনে না, নন শ্বাস হবি, বুঝলি মাথা মোটা? আর শোন, তোর জামাই একবার আসুক, ডালের পাতিলে চুবিয়ে মারবো, ষড়যন্ত্র করা বের করব। বলে চলে গেল। শবনম বলল, মা তোমার ছেলে বিয়ে হলে বউয়ের আসল ধরে থাকবে। আর 100 বাচ্চা শোন, আমার জামাইয়ের পেছনে লাগলে মৈত্রী মাথায় একটা চুলও থাকবে না বলে দিলাম। সুলতানা হতাশ হয়ে চলে গেল। এটা জামাই পাগলা, ছেলেটাও বউ পাগলাই হবে। আর সহস্র, সে তো এখনই বউ চাই চাই করে মিছিল বের করে। ঈদ ইসলাম ধর্মীয় অনুসারীদের জন্য একটা আনন্দময় দিন, ঈদ খুশির দিন। রমজানে দীর্ঘ 1 মাস রোজার পর আসি ঈদ উল ফিতর। এই ঈদকে ঘিরে সকল মানুষের অনুভূতি কাজ করে। ঈদকে ঘিরেই তো প্রতিটা মানুষের কত শত কেনাকাটা, ঘর থেকে দূরে থাকা মানুষের প্রিয় মানুষের টানে ঘরে ফেরার তাড়না। ঈদের দিন সকলেই প্রিয় মানবের সান্নিধ্য চায়। সেই প্রিয় মানব হতে পারে ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী, যার টানে সে দূরে থাকতে পারে না। একজন নিঃসঙ্গ মানুষ বোঝে ঈদের দিন বা যে কোনো বিশেষ দিনে আপন মানুষের জন্য কতটা পরাণ পুড়ে। আমরা আপন মানুষ ছাড়া বিশেষ দিন তো ছাড়ো, একটা সাধারণ দিন কল্পনা করতে পারি না। অথচ তারা নিঃসঙ্গ, অনাথ। মহান রব্বুল আলামিন তাদের ধৈর্য দিন, তাদের নিঃসঙ্গতা দূর করুক, তাদের সর্বদা সুখে রাখুক। ঈদের দিন সকালবেলায় গৃহিণীদের রান্নার ধুম পড়ে। নানা ধরনের খাবার তারা বানায়। সেমাই, লাচ্ছা, সুজি, পায়েস, পোলাও, কোরমা, বিরিয়ানি ইত্যাদি পছন্দের খাবার তৈরি করে। লাচ্ছা, সেমাই, পায়েস, সুজি ইত্যাদি মিষ্টি জাতীয় খাবার আগেই তৈরি করে রাখে। মাঠে যাওয়ার আগে বাড়ির পুরুষেরা মিষ্টিমুখ করে যায়। অর্ণব আর রুবি কাল বিকেলেই চলে গেছে, বাড়িতে ঈদ করবে তারা। খাদিজা বেগম লাচ্ছা সেমাই বানাচ্ছে ও মৈত্রী পায়েস রান্না করছে। মৈত্রীর হাতের পায়েস অসাধারণ, ছোট বড় সবাই খাবে, তাই বেশি করে রান্না করছে। মুচকে যাওয়া পা নিয়ে হাঁটতে একটু কষ্ট হয় আর কোমরের ঘা শুকিয়েছে। খাদিজা বেগম একা একা এত সব রান্না করবে আর মৈত্রী বসে থাকবে? কখনো না। তার হাত পা নিষ্পিস করছিল কাজ করতে, তাই বসে পড়েছে। খাদিজা বকলেন, কিন্তু মতিউর রহমান তাকে থামিয়ে বলে, আম্মা রাঁধবো, তুমি না করছো কেন? মাঝারি সাইজের টুলে বসে আপনি পায়েস রাঁধবেন আম্মা? আপনার হাতের পায়েস ছাড়া ঈদ জমে? ব্যাস মৈত্রী শুরু করলো। আর্য তার পাশে বসে দেখছিল রান্না করা। মাহির তাকে নিয়ে গোসল করিয়ে দিল, জামাও পরিয়ে দিল। এরপর মৈত্রীকে ডাক দিল আরুকে সাজিয়ে দিতে, মাঠে নিয়ে যাবে। মৈত্রী পায়েস রান্না শেষ করে আরুকে সাজিয়ে দিল, এরপর বেরিয়ে এলো। একটু পর ঘর থেকে বেরোলো মতিউর রহমান, তার কোলে আর্য, মাহির পেছনে। মৈত্রী ও খাদিজা তাদের দিকে তাকিয়ে। বাবা ছেলে একই পাঞ্জাবি, রংটা আলাদা, মাথার টুপিও সেম। মতিউর রহমানের ফিট শরীর একদম পেটানো, মেদ নেই একটু, খেটে খাওয়া শরীর কিনা। মাহির তার চেয়ে একটু হালকা, এর মধ্যে আরো শুকিয়েছে, বিয়ের গন্ধে হয়তো।
মাহির দেখতে এমনিতে সুদর্শন, পাঞ্জাবিতে আরো বেশ লাগছে, আরো হাতাকাটা প্রিন্সেস ড্রেস পরা, চুল একটু ছুটি আর বিভিন্ন রঙের ছোট ছোট কাঁকড়া। মৈত্রী ও খাদিজার চোখ ঝুরিয়ে গেল যেন। খাদিজা দুটো বাটিতে পায়েস বেড়ে রাখলো, একটু জুরোক খেয়ে যাবেনি? মৈত্রী বলল, আব্বা ভাই 1 মিনিট আমি আসছি। বলে নিজের রুমে গিয়ে মোবাইল ও কাজল আনলো। মাহির তা দেখে বলল, হাই মিঠু, খবরদার মহিলাদের মতো কাজল পড়তে বলবি না। কেন, কি সমস্যা? তোমাকে কাজল দিলে হেভি লাগে। বলে হাসতে হাসতে ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলে কাজল লাগিয়ে ভাই ও বাবার কানের পিঠে লাগিয়ে আরুর কপালের সাইডে বড় করে নজর টিকা দিল। মতিউর রহমান হেসে ফেলল। আম্মা, আমার কি ছোট বাচ্চা নাকি যে কালো টিকা দিচ্ছেন? এমনি দিলাম আব্বা, তোমাদের একসাথে খুব ভালো লাগছে। একসাথে দাঁড়াও তো, কয়েকটা ছবি তুলি ফোনে। মতিউর রহমান দাঁড়ানো মাহিদের কাঁধে এক হাত রেখে অপর হাতে আরচু কোলে। কয়েকটা ছবি ওঠার পরে মতিউর রহমান বলল, আম্মা আসেন, সবাই মিলে উঠি। খাদিজা আসো। খাদিজা হেসে বলল, আপনারা উঠেন, আমার পুরান কাপড় গোসল করিনি। মতিউর রহমান হেসে বলল, কাপড় পুরান তো কি হয়েছে, আসো তো সবাই একসাথে কয়েকটা ছবি উঠি, স্মৃতি হিসেবে রাখবো। মাহিদ লজ্জা পেল। পুরো পরিবার কয়েকটা সেলফি উঠালো। এরই মধ্যে বাড়ির গেট দিয়ে ঢুকলো শতক, সহস্র, আয়াত, হাবিবুর, শফিউর ও হুমায়রা। সহস্র বলল, বড়ব্বা মোবাইল রাখো তো, তুমি ওইভাবেই দাঁড়াও, আমি ক্যামেরা এনেছি, ছবি তুলে দিচ্ছি। সবাই মিলে অনেকগুলো ছবি উঠল। হাবিবুর, শফিউর, মতিউর রহমান 3 ভাই উঠল, কখনো আরও তাদের কোলে। আয়াত, সহস্র, শতক, মাহিদ উঠল, তাদেরটা মৈত্রী তুলে দিল। সব ছেলে একসাথে উঠল। সবার পরনে একই ডিজাইনের পাঞ্জাবি, শুধু রং ভিন্ন। এমন অনেক ছবি ক্যাপচার হলো স্মৃতির পাতায়। ছবি তোলা শেষে মতিউর রহমান সবাইকে সালামি দিল। শফিও হাবিবও হাত পাতল সালামির জন্য। মতিউর রহমান হেসে তাদেরও দিল। সবাই দিল বাচ্চাদের সালামি। মাহিদ দিল সবাইকে 50 টাকা করে, শতক 100 করে। হুমা সহস্রের থেকে সালামি চাইলে বলে, আমি বাচ্চা মানুষ, আমার থেকে সালামি চাষ লজ্জা করে না? মৈত্রী পাশ থেকে বলল, আমি হুমাকে সালামি দিয়েছি, আর তুমি আমাদের দিবা না? বাহানা বাদ দাও, টাকা দাও। আর শোনো, তুমি বাচ্চা না, তবে কয়েকদিন পরে বাচ্চার বাপও হতে পারো। সহস্র ফিসফিস করে বলল, যেন বড়রা না শুনে। তার জন্য তো আগে বিয়ে করা লাগবো, তাই আগে বউ খুঁজে দে, তারপর টাকা পাবি। শতক সহস্রের পিঠ চাপড়ে বলল, তোর বউ আবার খুঁজতে হবে নাকি? ছোটবেলায় শাপলা পাগলির জন্য তুই পাগল ছিলে, তাই বাবা তখন ওর সাথে তোর বিয়ে দিয়েছে, বুঝলি ভাই? এখন ওদের পাওনা দিয়ে দে, মাঠে যেতে হবে, সময় কম। সহস্র কাঁদো কাঁদো হয়ে দিয়ে দিল। তালুকদার বাড়িতে ঈদের দিনে হইচই। শান্তর বাঁদরামিতে পরিবেশ হইচই রকমের। কেউ বিরক্ত নয়, ওর বাঁদরামি সকলে পছন্দ করে। মনে হয় বাড়িতে জান আছে। শান্ত না থাকলে বাড়ি নীরব। নীরব পাজামা পাঞ্জাবি পরে বোন, ভাই ও মাকে সালামি দিল 500 টাকা করে। শান্ত সেই খুশি। ঝন্টু তালুকদারও দিল সকলকে। ঝর্ণা নীরবকে বলল, ভাই আয়নায় দেখো, তোমার পাঞ্জাবিতে কতটা ভালো লাগছে, অথচ তুমি সারা দিন কি পরে থাকো? ছেঁড়া ফাটা প্যান্ট। নীরব বোনের গাল টিপে বলল, ছেঁড়া নয়, পোয়ারা ওটা স্টাইল, বুঝলি, সবাই পরে। শান্ত বলল, এই ফোয়ারা আপু, মাহিদ ভাই ফোন করেছিল। ঝর্ণা ভ্রুক নাচিয়ে বলল, কেন? শান্ত 32 পাটি দাঁত বের করে হেসে বলল, বারে দুলা ভাই আমার, আমি একমাত্র শালা, তার পকেট ফাঁকা করার পুরো হক আছে আমার। বেলা 11:30। পরিবেশটা শীতল, যদিও রোদ ঝলমল করছে চারপাশে। বাতাস বইছে দক্ষিণা পানে। বিভিন্ন পাখি উড়ে যাচ্ছে আকাশ পানে সারি সারি দল বেঁধে। তারই কলতান ভেসে যাচ্ছে। মাঠে গরু ছাগল হাম্বা হাম্বা ম্যাঁ ম্যাঁ করছে। হয়তো রোদের তাপে অসহনীয় হয়ে গেছে। কেউ কেউ নিজের গরুর পাল মাঠের পাশের গাছের বাগানে বেঁধে অন্যের গরু ছাগল বাঁধার জন্য টানছে, কিন্তু ওরা আসছে না, হয়তো মালিক অচে না বলে। শুকনো পুকুরে হাঁটু পর্যন্ত কাঁদাতেই বাচ্চা জোয়ান বুড়োরা নেমে মাছ ধরছে। ঈদে বেড়াতে আসা কিছু শহুরে মানুষ সেগুলো দেখছে। শহুরে লোকেদের কাছে কাঁদাতে নামা অসম্ভব হয়তো, অথচ গ্রামের লোকজন বিনা দ্বিধায় কাঁদাতে হাতড়ে মাছ ধরছে শিং, ছাইতান, পুঁটি, শৈল, টেংরা ইত্যাদি। কেউ কেউ শিঙের কাটা খেয়ে উঠছে না মাছ ধরার আনন্দ থেকে বঞ্চিত হবে বলে। কেউ কেউ শিঙের কাটা খেয়ে উঠছে না মাছ ধরার আনন্দ থেকে বঞ্চিত হবে বলে। পুরো পুকুরে শোরগোল। মাছ ধরা একটা অন্যরকম নেশা।
একটা ছোট পুঁটি মাছ ধরার আনন্দ আর বাজার থেকে বড় বড় রুই মাছ কিনে আনলেও হয়তো সেই মজা আনন্দ পাওয়া যায় না। মতিউর রহমান, হাবিবুর ও আয়াত নেমেছে পুকুরে মাছ ধরতে। পুকুরের অর্ধেক ভাগ তাদের, বাকি অর্ধেক আরো অনেকের। শত কারু ঘাটের গাছের পাশে দাঁড়িয়ে সহস্র হুমা মাছের গামলা নিয়ে ছুটছে, যেই মাছ ধরছে। সহস্র বলল, বড়ব্বা আমিও নামি না, আমি নামলে এই গামলা পুরা হইতে আধা ঘন্টাও লাগবো না। মতিউর রহমান হেসে বলল, ছোট আব্বা গতকাল সিংহের কাটা খাইয়া কি কাণ্ড বাদাইলেন মনে নাই? আয়াত, হুমা ও হাবিব হেসে উঠল জোরে। আয়াত বলল, ঠিক বলেছো বড়ব্বা, একটা সিংহের কাটা খাইয়ে পুরো গ্রাম মাথিয়ে তুলছিল। আমি জান থাকতে আর এ পাগারে নামবো না। মা রে আব্বা রে। শেষের কথাটা সহস্রের মতো নেকা ভঙ্গিতে বলল। হুমা বলল, শুধু কি তাই, ভয়ে অজ্ঞান হয়ে চিৎপটাং। বড় আব্বা কোলে করে নিয়ে গেছিল। মেজম্মা তো বকতে বকতে মুখে ফেনা তুলে দিয়েছিল। তবে মেজব্বা কিন্তু সেই রকম কাজ করেছে, অজ্ঞান হাজার ভাইয়াকে এক চড়ে জ্ঞান ফিরাইছে বলে হাসতে লাগলো। এবার শতকও আরও হেসে ফেলল জোরে। আরও হেসে মুখ ভেঙচে বলল, হাজার ভাই। সহস্র রেগে পুকুরের থেকে কাদা হাতে তুলে আয়াতের দিকে ঢিল ছুঁড়ে মারল। কাদা আয়াতের মুখে মাথায় মেখে গেল। এক থাবা কাদা হুমার মাথায় ফেলল। শতকের দিকে মারল এক থাবা, কিন্তু শতক আগে সতর্কতা অবলম্বন করে বেঁচে গেল। আয়াত উঠে এসে সহস্রকে ধাক্কা দিয়ে কাদায় ফেলে বলল, মাছ মার এখন গড়াগড়ি খেয়ে। সবাই হাসল। গ্রামের সকলে কদিনের অতিথিও দেখলো তাদের ভালোবাসাময় খুনসুটি। আজকাল তো দেখাই যায় না এমন মিলবন্ধন। ঈদের দ্বিতীয় দিন। ঈদের দিন পার হয়ে গেলেও ঈদের আমেজ শেষ হয়ে যায়নি। কেউ হয়তো মেহমান হয়ে কারো বাড়িতে, অথবা মেহমান হয়ে কেউ না কেউ বাড়িতে এসেছে। দুপুরের দিকে শবনমের মামারা এসেছে। শবনমের মায়েরা দুই ভাই এক বোন। সুলতানা মেঝো, তার দুই ভাই সুলতান মির্জা ও সুলাইমান মির্জা। সুলতান সবার বড়, তার স্ত্রী কণিকা ও দুই মেয়ে কথা ও কবিতা। সুলতান আবার শফিউরের ক্লাসমেট বন্ধু। সুলতান মির্জা ব্যবসায়ী আর সুলাইমান কলেজের অধ্যক্ষ। তার এক ছেলে সাহিত্য, এক মেয়ে স্বপ্ন। তারা বেশ স্বনামধন্য বিত্তশালী পরিবার। তারা সকলেই এসেছে, হুট করে আসেনি। মতিউর রহমান কল করেছিলেন। শতক আর কথার সম্বন্ধ নিয়েও কিছু আলাপ হয়েছে, তাই এসেছে সকলে। সুলতান মির্জা আপাদ মস্তক গম্ভীর মানব। মতিউর রহমানের ব্যবহার, কথাবার্তা, আচরণ তার পছন্দ। মতিউর রহমানের আচরণ ন্যায় নিষ্ঠায় মুগ্ধ হয়ে বোনের বিয়ে শফিউর নামক জোকারের সাথে দিয়েছে। শফিউর তার কাছে পুরোই দুষ্টু গরু, যার মাথায় শয়তানি বুদ্ধি। শফিউর কল করলে সে মুখের উপর মানা করে দিত। কিন্তু মতিউর ভাই সুলতান মির্জার বাবা আসেনি। সবাই সোফায় বসে আছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ অনেক আগে। সুলতান মির্জার সামনেই বসে মতিউর রহমান। শফিউর ভাইয়ের পাশে দাঁড়িয়ে বসার সাহস হচ্ছে না। এই বেটা সুলতান, তার জমশত্রু, তার উপর সুলতান না কি বলল। তার মাথা ঘুরছে। তার নিজের ছেলে এভাবে বাস দেবে জানলে কখনো বিয়ের কথা মাথায় আনতো না। সব দোষ জামাইয়ের। দেখ কি সুন্দর বসে আছে সুলাইমানের পাশে। এখন ভাইকে কিভাবে বলবে? সবার সামনে চড় না খেতে হয়। হাবিব বসে ভাইয়ের পাশে। আকি বেশ খুশি মনে কথা বলছে মামা শ্বশুরের সাথে। শবনম রুমে বসে শতককে ফোন করছে। এই শতক দুপুর থেকে নেই, বন্ধুদের সাথে বেরিয়েছে, ফোনও ধরছে না। কথা ও কবিতা মায়ের কাছে বসে। দুজনেই ফগড। কথার শতকের বিয়ের ব্যাপারে কথা হচ্ছে। কবিতার মেঝেতে গড়াগড়ি খেয়ে কাঁদতে মন চাইছে। আরে যাকে জামাই হিসেবে স্বপ্ন দেখেছে সে হবে দুলা ভাই। ধ্যাত, তার কপালটাই ফুটো। সাহিত্য আয়াতের সমবয়সী, আবার বন্ধু। তাছাড়া দুজন একই ভার্সিটিতে পড়ে, শুধু ডিপার্টমেন্ট আলাদা। আয়াত সহস্র সাহিত্য ঘুরতে বেরিয়েছে। স্বপ্ন ছোট ক্লাস 3-তে। আকিবের কোলে বসে। ড্রয়িং রুমে নীরবতা ভেঙে সুলতান মির্জা বললেন, মতিউর ভাই, আপনাকে আমি বড় ভাই মানি। আপনার জায়গায় ওই বদমাইশটা ফোন করলে মুখের উপর মানা করে দিতাম। শফিউর রহমানের মুখে মনে হয় কেউ ঝামা ঘষে দিল। শালা দেখে নেব তোকে, ভার্সিটির কথা মনে নেই? মতিউর হাসল। সুলতান মির্জা গলা পরিষ্কার করে বলা শুরু করলেন, সে যাই হোক, প্রস্তাবটা মন্দ নয়। শতক ঘরের ছেলে, সব দিকেই ভালো। যে কোনো ভদ্রলোক মেয়ে দিতে প্রস্তুত। বাপের মতো হয়নি বড় ছেলেটা, তবে ছোটটা বাবার মতোই। আমার মেয়ে কথার জন্য শতক ভালো পাত্র বটে, তবে আমার কিছু শর্ত আছে। আসলে শুধু আমার না, বাবারও। কথা বাবার বেশ আদরের তো। বলে থামলো। মতিউর রহমান চিন্তায় পড়ল। শর্ত? কেমন শর্ত দেবে সুলতান?
শফিউর রহমান মনে মনে মির্জা গোষ্ঠীর পিণ্ডি চটকালেন। সব গাথার দল, তোদের শর্ত মানতে নিকুচি করেছে, এখনই মানা কর না শালা। মতিউর রহমান বললেন, সুলতান সাহেব, মেয়ে আপনার, সিদ্ধান্তও আপনাদের। আমরা শুধু প্রস্তাব রেখেছি, আপনাদের মন মতো হলে এগিয়ে যাবেন, নাইলে না। কোনো রকম জোর জবরদস্তি নেই তো। আমরাই আপনি নির্দ্বিধায় বলতে পারেন শর্ত। সুলতান মির্জা হাসলো, এই কারণেই মতিউর রহমানকে পছন্দ তার। আসলে আপনারা জানেন তো, কথা সলিমুল্লাহ মেডিকেলে পড়ছে, শেষ বছর, এরপর ইন্টার্ন, আর শতক এখানে। আবার ভাববেন না ঘর জামাইয়ের প্রস্তাব দিচ্ছি। আমি বলছি শতক এখানে একটা স্কুলের মাস্টারি করছে, এটা ভালো কাজ, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। কিন্তু ও আরও বেটার কিছু ডিজার্ভ করে, ঢাকায় আরও ভালো চাকরি পাবে। তাই আমি চাই বিয়ের পর শতক ঢাকায় সেটেলড হোক। মতিউর রহমান মুখটা গম্ভীর হয়ে গেল। সে জানে এই প্রস্তাব শতক কখনো মেনে নেবে না। সে সুলতানার দিকে তাকালেন। সুলতানার মুখে হাসি নেই, হয়তো সেও চায় না ছেলে দূরে যাক। মতিউর রহমান বললেন, একজন বাবা হিসাবে আপনার মতামতের গুরুত্ব অপরিসীম, তবে আমাদেরও ভাবতে হবে। মেজো আব্বা মানে হয় না মানবে, আমরা তার সাথে কথা বলে দেখব। সুলতানা চুপ থাকলো না। ভাই, তুই যেমন চাস মেয়ের কাছে থাকুক, আমরাও চাই আমাদের ছেলে আমাদের সাথে থাকুক। আমার ছেলে চাইলে ঢাকায় ভালো ভালো চাকরি করে ওখানে সেটেল হতে পারতো, কিন্তু সে করেনি। কারণ হয়তো সে পরিবার থেকে দূরে থাকতে চায় না, তার জন্মস্থানের মায়া। আর আমি বা শবনমের বাবাও চাই না ছেলে দূরে থাকুক। আমাদের কারি কারি টাকা দরকার নেই, যা আছে এতেই আমরা বেশ চলি। তাই আমাদের পক্ষে সম্ভব না, ছেলেকে দূরে রাখতে পারবো না। আর শবনমের আব্বাও আমাকে কথাও শতকের বলেনি বলে থামলেন। ভাই আবার তার কথায় কষ্ট না পায়। সুলতান মির্জা হাসল। আমি আমার মত দিয়েছি, এরপর তোদের ব্যাপার। বলে হাই তুলে শ্বশুরের দিকে তাকালো। তারও মত নেই প্রস্তাবে। কোথায় শতক আর কোথায় তার মেয়ে? তার মেয়ের সাথে তো কোনো ডাক্তার ইঞ্জিনিয়ারই মানায়, আর মেয়েটা যথেষ্ট রূপবতী, সেখানে শতক তেমন কিছুই না। এখানে তো শুধু বোনের জন্য আসা, সরাসরি নাকচ করলে বোনের উপর না প্রভাব ফেলে। মতিউর রহমান কি বলবেন ভেবে পাচ্ছেন না। আকিব চুপচাপ আছে, বুদ্ধিটা যে তারই। এরই মধ্যে শতক এলো হন্তদন্ত হয়ে। মামারা এভাবে আসবে ভাবতে পারেনি। ঈদের দিন কোনো ঝামেলা না হয় তাই বাবাকে বলেনি। আজ রাতেই শান্ত ভাবে বলবে ভেবেছিল, কিন্তু তার আগে যে এসব হবে ঘুণাক্ষরেও টের পায়নি। আচ্ছা, মা কি সব সামলাতে পেরেছে? জল কত দূর গড়ালো। সে ড্রয়িং রুমে প্রবেশ করলো, দেখলো সব শান্ত, কেউ কিচ্ছু বলছে না। সে মামাদের সালাম দিল। ভালো আছেন মামা? ভালো আছি, তুমি কেমন আছো? শতক মাথা নাড়ায়, আর কি বলবে ভেবে পাচ্ছে না। মতিউর রহমান শতককে ডেকে হাবিব ও তার মাঝখানে বসালো। তারপর বলল, মেজো আব্বা, শাফির কথায় আপনার আর কথা আম্মার বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলাম আপনার নানার কাছে। আমরা সেই বিয়ের কথা বলেছিলাম, সুলতান সাহেবের অমত নেই। থামলো মতিউর রহমান। শতকের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। ঘটনা এত দূর গড়িয়েছে, এখন কিভাবে সামাল দেবে? মায়ের দিকে তাকাই সে, সুলতানাও ওর দিকে তাকিয়ে। মতিউর রহমান আবার বলতে শুরু করলো, তবে আপনার মামা কিছু শর্ত দিয়েছেন। তিনি চান আপনি বিয়ের পর ঢাকায় স্থায়ী হন, ঘর জামাই না, আপনার ঠিকানা গড়ে তুলে। এখন আপনি আপনার সিদ্ধান্ত জানান। শতক বড় আব্বার দিকে তাকালো। কি বলল? সে কি ঠিক শুনেছে? তবে সে খুশি হয়েছে, অন্তত না করার জন্য কোনো ওয়ে খুঁজে পাওয়া যাচ্ছে। সে শান্ত হয়ে মামার দিকে তাকিয়ে বলল, মামা, আমি খুবই দুঃখিত। আমি জানতাম না যে আব্বা আমার আর কথার বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। কথাকে আমার কাছে স্বপ্নম আবার মতোই। আমি জানলে আগেই মানা করে দিতাম। সে যাই হোক, আমি চাইলে ঢাকায় বা অন্য কোথাও ভালো বেতনের চাকরি পেতাম, কিন্তু আমি চাইনি। আমি এখানে থাকতে চাই। ভার্সিটির লাইফটুকু আমি পরিবার ছাড়া কীভাবে কাটিয়েছি তা আমি জানি। আমি আমার পরিবার ছাড়া থাকতে পারবো না কখনো। আর সবচেয়ে বড় কথা হলো, এই বিয়ের বিষয়ে আর যেন কথা না হয়। শতক একবার ভাবলো এই ফাঁকে বড় আব্বার কাছে মৈত্রীর হাতটা চাইবে, কিন্তু পরে ভাবলো না থাক, মামারা অপমানিত বোধ করতে পারে। আর তাছাড়া এখন এসব কথা বললে বড় আব্বাও নারাজ হতে পারে। মতিউর রহমান শফিউরের দিকে তাকালো। গাধাটাকে একটা থাপ্পড় মেরে দিতে মন চাইছে। হতচ্ছাড়া, ছেলের বিয়ে দিবি, মেয়ে পছন্দ করেছিস ঠিক আছে, কিন্তু ছেলের মত নিবি না? এখন যদি সুলতান সাহেব শর্ত না দিতেন, সরাসরি রাজি হতো, তাহলে কেমন হতো?
না, শফিকে কিছু শোনাতে হবে। কথা স্বস্তির নিঃশ্বাস নিল। যাক বাবা, বাঁচা গেল। শতক ভাই আর সে কেমনে কি হতো। কবিতা খুশি হতে গিয়েও হতে পারল না। এখন কি আর তার সাথে শতক ব্রোর কিছু হওয়া সম্ভব? বড় বোনের সাথে বিয়ের কথা উঠেছিল, আবার বাবার শর্ত মানবে না, তাই তার আর শতক ব্রোর কোনোভাবেই পসিবিলিটিস নেই। নতুন ক্রাশ খোঁজা লাগবে। তালুকদার বাড়িতে বিয়ের ধুম পড়েছে। বাড়িতে মেহমানদের আনাগোনা একটু বেশি। বাবা, ভাই, চাচা, মা, খালা সকলেই নানান কাজে ব্যস্ত। কাল দিন বাদে বাড়ির একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। ঝন্টু মিয়ার একটাই কথা, আমার একমাত্র আদরের মেয়ের বিয়ে যত টাকা লাগে লাগুক, কোনো কিছুর কমতি যেন না হয়। সব ঠিকঠাক হওয়া যায়। ঝর্ণার নানা বাড়ি, দাদা বাড়ির সকল মানুষের উপস্থিতিতে বাড়ির পরিবেশ একদম যা-তা। একটু নীরবতা নেই। নীরব চিল্লাচিল্লি করছে সবাইকে বাড়িতে সব কাজ ঠিকঠাক করতে, বাড়ি সাজাতে। ঝর্ণা নিজের রুমে দরজা লাগিয়ে বসে আছে। কাজিনদের সাথে তার তেমন ভাব নেই। সে একটু বোকা। কোনো জোকস বললে বুঝতে দেরি করে, আড্ডা দিতে পারে না, প্রশ্ন করে বেশি, ইত্যাদি ইত্যাদি কারণে তাকে আড্ডাই নেয় না। একটু স্পেস রেখে চলে। ঝর্ণার প্রথমে খারাপ লাগলেও এখন শুয়ে গেছে। সে একাই ভালো, তার সাথে আড্ডা দেয়। ঝর্ণা হাসল। মাহিদের কথা মনে পড়ে গেল। আচ্ছা, সে এখন কি করছে? পড়ছে মনে হয়। সেদিনের পরে অনেকবার কথা হয়েছে ফোনে। যতবার জিজ্ঞেস করছে কি করছে, তার একটাই জবাব, পড়ছি। ঝর্ণা মাহিদের কথা ভাবতে ভাবতে মুচকি মুচকি হাসতে লাগলো। ঝর্ণার কেমন যেন অদ্ভুত রকমের ফিল হচ্ছে। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, তো আবার ঘেমে যাচ্ছে। কখন অসহ্য গরম লাগছে, তো কখনো ঠান্ডা। কি সব হাবিজাবি চিন্তায় মাথা ভুমো করছে। কিচ্ছু খেতে পারছে না। পছন্দের খাবার 1-2 লোকমা খেলে স্বাদ পাচ্ছে না, খেতেই ইচ্ছে করছে না। জ্বর জ্বর ফিল হচ্ছে। আচ্ছা, সে কি মরে যাচ্ছে ক্রমশ?